হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো। আজকে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সপ্তম অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস এখান থেকে মেন দুটো টপিক আলোচনা করব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য। ফার্স্ট টপিকটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, আর সেকেন্ডটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, দেখলেই বুঝতে পারবে। প্রথমে আমরা আলোচনা করব নিউক্লিয়ার ফিউশন নিয়ে, অর্থাৎ নিউক্লিয় বিভাজন বিক্রিয়া নিয়ে। এটি কি এবং ডিটেলস আলোচনা করব, এটি কিভাবে সংঘটিত হয় এবং এই বিক্রিয়াটির ব্যবহারিক প্রয়োগ কোথায়। ঠিক আছে, তাহলে দেখো এক্সাম্পল সহ আমরা কিন্তু আলোচনা করব। নিউক্লিয়ার ফিউশন কি বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কি। দেখো প্রথমেই বলি, আমরা তো দেখেছি নিউক্লিয়াস তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌলের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা কিন্তু আমাদের কি হয়, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা আমাদের কিন্তু সূচিত হয় না। অর্থাৎ এখান থেকে কিন্তু নিউক্লিয়াস থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের আলফা বিটা গামা বিভিন্ন রশ্মি বার হয়। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা সুস্থিত না হওয়ার জন্য সেখান থেকে বিভিন্ন ধরনের রেডিয়েশন বার হয়, যার মাধ্যমে আলফা বিটা গামা এই ধরনের রশ্মিগুলো কিন্তু প্রতিনিয়ত নিঃসরণ হয়। ঠিক আছে, এর ফলে কিন্তু যে আমাদের তেজস্ক্রিয় মৌল তার কিন্তু ভর কমতে থাকে। ঠিক আছে, তো এই যে আমাদের তেজস্ক্রিয়তা, এটা এক ধরনের কি, এক ধরনের হচ্ছে আমাদের নিউক্লিয় ঘটনা। ঠিক আছে, তো এই সমস্ত তেজস্ক্রিয় মৌল যেমন রয়েছে আমাদের ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, এই ধরনের তেজস্ক্রিয় মৌলকে যদি আমরা, এই ধরনের ভারী তেজস্ক্রিয় মৌলকে যদি আমরা নিউট্রন দিয়ে আঘাত করি, নিউট্রন দিয়ে আঘাত করলে নিউক্লিয়াসটি কিন্তু ভেঙে পড়ে অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে এবং সঙ্গে সঙ্গে কতগুলো নিউট্রনও তৈরি হবে এবং হিউজ পরিমাণে, প্রচুর পরিমাণে কিন্তু তাপ শক্তি নির্গত হবে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বা বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যার মাধ্যমে কিন্তু অনেক তাপ শক্তি নির্গত হচ্ছে। ভারী মৌলের নিউক্লিয়াসটা কিন্তু ভেঙে পড়ে হালকা মৌলের নিউক্লিয়াস পরিণত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে নিউট্রন সহ তাপ শক্তি প্রচুর পরিমাণে নির্গত হবে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলি, যদি আমরা একটি ইউরেনিয়াম পরমাণু নিই, অর্থাৎ 92U235, অর্থাৎ যদি 92U235 বলে একটা আমাদের তেজস্ক্রিয় ইউরেনিয়ামের একটা মৌল রয়েছে, ওইটা যদি নেওয়া হয় এবং ওর সঙ্গে যদি আমি একটা নিউট্রন অর্থাৎ 0N1 এর আঘাত করি, তাহলে কিন্তু আমাদের 92U235টা সেটা কিন্তু প্রথমে ওই নিউট্রনের সঙ্গে যুক্ত হয়ে একটা অ্যাকচুয়ালি মৌল তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের কিন্তু ক্ষণস্থায়ী মৌল। সেটা কিন্তু স্থায়ী মৌল নয়, সেটা কিন্তু ক্ষণস্থায়ী মৌল তৈরি করবে, যেটা কিন্তু বেশিক্ষণ টিকবে না। সেই মৌলটি হচ্ছে 92U236 তৈরি করবে। এবারে 92U236 এই যে আমাদের তেজস্ক্রিয় মৌল তৈরি হবে, কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, তৎক্ষণাৎ ভেঙে গিয়ে পরে দুটি হালকা মৌলের নিউক্লিয়াস তৈরি করবে। কি দুটি হালকা মৌলের নিউক্লিয়াস হচ্ছে একটা বেরিয়াম, একটা ক্রিপ্টন। বেরিয়ামটা হচ্ছে 56Ba141 এবং তৈরি করবে 36Kr92। এই দুটি মৌল কিন্তু হালকা মৌল তৈরি হবে। ঠিক আছে, এর সঙ্গে কিন্তু তিনটে নিউট্রন কণা বাইরে বেরিয়ে আসবে এবং হিউজ পরিমাণে তাপ শক্তি, এক্ষেত্রে প্রায় ইউরেনিয়ামের অ্যাটম ভাঙনের ক্ষেত্রে প্রায় 200 মেগাভোল্ট তাপ শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন বা বলতে পারি নিউক্লিয়ার ফিউশনের অ্যাকচুয়ালি উদাহরণ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের তিনটে নিউট্রন তৈরি হলো, এই তিনটে নিউট্রন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার অন্য ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করতে পারে এবং সেখান থেকে আঘাত করবে এবং সেখান থেকে কিন্তু আবার ভেঙে যাবে বেরিয়াম, ক্রিপ্টন এবং সঙ্গে সঙ্গে তার থেকেও তিনটে করে নিউট্রন তৈরি হবে। এইভাবে কিন্তু তিনটে নিউট্রন সেখান থেকে তৈরি হবে, 9টি নিউট্রন সেখান থেকে তৈরি হবে, আবার বেশি পরিমাণে নিউট্রন সেগুলো কিন্তু আবার আঘাত করবে ইউরেনিয়ামকে, সেখান থেকে আবার তৈরি হবে। তাহলে তিনটে তাও সেখান থেকে 9টি, সেখান থেকে আবার অনেক বেশি নিউট্রন তৈরি হবে। এভাবে কিন্তু এই যে আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটি
বা আমরা বলতে পারি নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটি কিন্তু চেন আকারে অর্থাৎ শৃঙ্খল আকারে কিন্তু চলতেই থাকবে। এই জন্য নিউক্লিয়ার ফিউশনকে বা নিউক্লিয় বিভাজনকে বলা হয় চেন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। কি কারণে? এই কারণেই কিন্তু নিউট্রনগুলো কিন্তু পরবর্তী আবার ইউরেনিয়ামকে আঘাত করে আবার সেখান থেকে ভেঙে আবার নিউট্রন তৈরি করবে, সেইগুলো আবার পরবর্তী ইউরেনিয়ামকে আঘাত করবে। এভাবে কিন্তু শৃঙ্খল আকারে বিক্রিয়াটি কন্টিনিউ চলতে থাকবে। সেই কারণে এই বিক্রিয়াকে বলা হয় চেন রিঅ্যাকশন বা বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। ওকে, এই কারণে বলা হচ্ছে। এবার আমরা দেখে নেব এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটার অ্যাকচুয়ালি ব্যবহারিক প্রয়োগ কোথায়। দেখো, এই যে বিক্রিয়া তোমরা দেখলে এটা হচ্ছে আমাদের চেন রিঅ্যাকশন বা বলতে পারে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার অ্যাকচুয়ালি আমাদের যেখানে প্রয়োগ সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর অর্থাৎ নিউক্লিয় চুল্লিতে, যেখান থেকে আমাদের পারমাণবিক শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে বিভিন্ন নিউক্লিয় চুল্লিতে আমাদের এই যে চেন রিঅ্যাকশনের কিন্তু নিয়ন্ত্রিত ভাবে মানে কন্ট্রোল ভাবে যদি আমরা এই বিক্রিয়াটিকে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যদি আমরা বিক্রিয়া ঘটানো হয়, তাহলে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় এবং সেই তাপ শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং সেখান থেকে কিন্তু ইলেকট্রিক তৈরি করতে পারি। বুঝতে পেরেছ? তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু এর বেশ বড় ভূমিকা আছে। এটা কিন্তু জনহিতে মানব কল্যাণের কাজ কিন্তু ব্যবহৃত হচ্ছে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে উৎপন্ন শক্তিটা। ওকে, এরপর দেখো একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে রবার্ট ওপেনহিমার। ঠিক আছে, তো এই বিজ্ঞানী রবার্ট ওপেনহিমার তিনি কিন্তু এই বিক্রিয়াটিকে চেন রিঅ্যাকশনটিকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রিত নয় কিন্তু এটা অনিয়ন্ত্রিত চেন রিঅ্যাকশনের কাজে লাগিয়ে তিনি কিন্তু অ্যাটম বোম বা পারমাণবিক বোমা তৈরি করেছিলেন, যেটা কিন্তু বিধ্বংসী রূপ আমরা দেখতে পেয়েছি ওয়ার্ল্ড ওয়ার II অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে যখন আমাদের অ্যাকচুয়ালি চলছে যুদ্ধ, তখন কিন্তু এই অ্যাটম বোমটা একটা ফেলা হয় জাপানের হিরোশিমা 1945-এ, যখন 6 আগস্টে হিরোশিমা শহরের মধ্যে ফেলা হয় প্রথম বোমটা এবং দ্বিতীয় বোমাটি তার 3 দিন পরে জাপানের অপর একটি শহর যার নাম হচ্ছে নাগাসাকির মধ্যে কিন্তু ফেলা হয়। এই বোম দুটো ফেলার পর কিন্তু হিরোশিমা শহরের মধ্যে প্রথম বোমটা ফেলার পর হিরোশিমা শহরের মধ্যে প্রায় 1,66,000 মানুষ মারা গিয়েছিল। বোমটাই কি ছিল? বোমটাই ছিল একটা তেজস্ক্রিয় মৌল যার নাম হচ্ছে ইউরেনিয়াম 92U235 অর্থাৎ 92U235। এই ইউরেনিয়াম মৌল দিয়ে কিন্তু বোমটা তৈরি হয়েছিল। পরবর্তী বোমটা যেটা ফেলা হয়েছিল নাগাসাকি শহরের মধ্যে, সেই বোমটা কিন্তু তৈরি হয়েছিল প্লুটোনিয়াম দিয়ে। কি দিয়ে? প্লুটোনিয়াম দিয়ে, যার ভর সংখ্যা ছিল 239। ঠিক আছে, প্লুটোনিয়াম 239। তো এই বোমাটা কিন্তু ফেলার পর সেখানে কিন্তু প্রায় বোমার বিস্ফোরণের জন্য ভয়াবহ ধ্বংস হয়ে গিয়েছিল এবং কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পুরো শহরটা পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। ঠিক আছে, পুরো শহরটা কিন্তু পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। তো প্রায় এই বোমার জন্য নাগাসাকিতে প্রায় 80,000-এর মতো মানুষ মারা গিয়েছিল। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু অনেক ভয়াবহ ঘটনা যেগুলো আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল। ঠিক আছে, তো এরপর দেখো এছাড়া তোমাদের দুটো বলতে পারি আমাদের দুটো কিন্তু আরো ঘটনা রয়েছে যেগুলো কিন্তু বিধ্বংসী ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। যেমন 1986 সালে ঘটেছিল, সেটা হচ্ছে ইউক্রেনের চেরনোবিল শহরের মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে পারমাণবিক চুল্লি থেকে কিন্তু আমাদের বিভিন্ন তেজস্ক্রিয় মৌল বেরিয়ে পড়ে বাইরে এবং সেগুলো কিন্তু বাইরের পরিবেশে ছড়িয়ে যায়, যে কারণে বহুত মানুষ মানে অনেক মানুষ কিন্তু সেখানে অ্যাকচুয়ালি মারা গিয়েছিল এবং সেখানে কিন্তু আক্রান্ত হয়েছিল। ঠিক আছে, এরপর আমি চলে আসছি সেকেন্ড যে আমাদের ঘটনা, সেটা হচ্ছে আমাদের জাপানের মধ্যেই আমাদের অ্যাকচুয়ালি বলতে পারি 2011 সালে ঘটেছিল ঘটনাটা। সেটা হচ্ছে জাপানের ফুকুশিমা নামক শহরের মধ্যে। ফুকুশিমাতে কিন্তু সেম একই ঘটনা, নিউক্লিয়ার চুল্লি থেকে কিন্তু সেখান থেকে তেজস্ক্রিয় মৌল বাইরে ছড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু অনেক মানুষ সেখানে কিন্তু আক্রান্ত হয়ে এবং অনেক মানুষ কিন্তু সেখানে মারাও গিয়েছিল। ঠিক আছে, ফুকুশিমা শহরের মধ্যে। তো এই দুটি ঘটনা কিন্তু উল্লেখযোগ্য নিউক্লিয়ার রিঅ্যাকশন বা নিউক্লিয়ার অ্যাকচুয়ালি ফিউশনের জন্যই এগুলো কিন্তু ঘটনাগুলো ঘটেছিল। ঠিক আছে, আর তেজস্ক্রিয় মৌল বাইরে কিন্তু মিশে গিয়েছিল পরিবেশের মধ্যে, সেই কারণে এই ঘটনা ঘটেছিল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের
নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এরপর আমরা চলে আসছি সেকেন্ড বিক্রিয়া, যেটা আমি বললাম। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যার অপর নাম হচ্ছে কি বললাম? অপর নাম হচ্ছে কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তো এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা কি? দেখো, এটা কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাকশনের ঠিক অ্যাকচুয়ালি নিউক্লিয়ার যে বললাম ফিউশনের কিন্তু সম্পূর্ণ উল্টো ঘটনা। এই ক্ষেত্রে কি হচ্ছে, দুটো হালকা মৌলের নিউক্লিয়াস, অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে কিন্তু একটা ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি করছে। এইটাকে বলছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এবং এর ফলে কিন্তু তৈরি হচ্ছে নিউট্রন এবং হিউজ পরিমাণে এনার্জি, শক্তি উৎপন্ন হচ্ছে, তাপ শক্তি। ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। একই ভর বিশিষ্ট অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে, বিভাজন বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়ার মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে অ্যাকচুয়ালি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে আমাদের। ঠিক আছে, তুলনামূলকভাবে বেশি পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। কার ক্ষেত্রে? নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে, মানে হচ্ছে নিউক্লিয় সংযোজন ক্ষেত্রে তাপ শক্তি বেশি পরিমাণে তৈরি হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের একটা এক্সাম্পল দিই যে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, দুটো আমাদের ডয়টেরিয়াম পরমাণু যুক্ত হয়ে তৈরি করছে একটা হিলিয়াম পরমাণু। এর জন্য কিন্তু তাপ শক্তি বা তাপমাত্রা হিউজ পরিমাণ লাগে, চাপও প্রচুর পরিমাণ লাগে, চাপও কিন্তু অনেক হিউজ পরিমাণ চাপ লাগে, হাই টেম্পারেচার এন্ড প্রেসার লাগে। প্রায় এখানে কিন্তু 10⁷ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। ভাবতে পারছো কত তাপমাত্রা? 10⁷ মানে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু তোমাদের কয়লা আর পেট্রোলিয়াম জ্বালিয়ে কিন্তু কোনোদিনই তৈরি করা সম্ভব নয়। সেই কারণে এখানে কিন্তু নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার পূর্বে একটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার মাধ্যমে হিউজ পরিমাণে এনার্জি, তাপশক্তি উৎপন্ন হয়। সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, এটা কিন্তু ঘটানো হবে। তাহলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার জন্য যে হিউজ পরিমাণ তাপ লাগবে, সেই তাপটা কিন্তু নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে আসছে এবং পরবর্তী ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় হেল্প করছে। এটা কিন্তু কয়লা পুড়িয়ে, পেট্রোলিয়াম পুড়িয়ে কোনোদিনই তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সম্ভব নয়। সেই কারণে একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার পূর্বে। এরপর দেখো, আমি বলে রাখছি একটা এক্সাম্পল তোমাদের। এক্সাম্পল হিসেবে একটা হচ্ছে যে চারটি হাইড্রোজেন পরমাণু, চারটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে তৈরি হচ্ছে একটা হিলিয়াম পরমাণু 2He4। তাহলে চারটি 1H1 চারটি সাধারণ হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হচ্ছে আমাদের কি বললাম, একটা হিলিয়াম পরমাণু 2He4। তার সঙ্গে তৈরি হচ্ছে কি দুটি পজিট্রন, +1E0 মানে হচ্ছে পজিট্রন তৈরি হচ্ছে। আর তৈরি হচ্ছে কি হিউজ পরিমাণে তাপ শক্তি, প্রায় 25 মেগাভোল্ট কিন্তু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এই ক্ষেত্রে। ঠিক আছে, তো এই বিক্রিয়া তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। চারটি হাইড্রোজেন তৈরি করছে একটি হিলিয়াম, দুটি পজিট্রন এবং তৈরি হচ্ছে 25 মেগাভোল্ট এনার্জি। ওকে, তাহলে এই উদাহরণটা হচ্ছে একটা নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার এক্সাম্পল, উদাহরণ। ঠিক আছে, তোমরা এই উদাহরণটি কিন্তু ঠিক করে মনে রাখবে। এরপর চলে আসছি এর ব্যবহারিক প্রয়োগ কি। আচ্ছা, ব্যবহারিক প্রয়োগে তোমার একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে এই যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া এত পরিমাণে তাপ লাগছে কেন, এত পরিমাণে চাপ লাগছে কেন? এখানে তাপ প্রয়োজন হচ্ছে এই কারণ দুটো নিউক্লিয়াস আমার যুক্ত হচ্ছে। নিউক্লিয়াসের আধান কি? নিউক্লিয়াসের একটা আধান হচ্ছে প্লাস বা পজিটিভ ধনাত্মক আধান হয়। ধনাত্মক আধান হওয়ার জন্য দুটো প্লাস আধান, দুটো নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে কিন্তু বাইন্ড করতে বা যুক্ত হতে গেলে কিন্তু যুক্ত হবে না। কারণ কি হয়, একই ধরনের আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে প্লাস প্লাস দুটোই কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। যেহেতু নিউট্রন নিস্তড়িত, প্রোটন পজিটিভ ধনাত্মক হওয়ার জন্য পুরো নিউক্লিয়াসের কিন্তু আধানটা ধনাত্মক হয়। দুটো নিউক্লিয়াস সামনে আসছে, তাহলে প্লাস প্লাস, দুটো প্লাস প্লাস কিন্তু কোনোদিনই আকর্ষণ করবে না বা যুক্ত হবে না।
তাহলে এখানে কিন্তু একটা বিকর্ষণ বল ক্রিয়া করবে বা কাজ করবে। এই বিকর্ষণ বলটাকে বলা হচ্ছে কুলম্বের বল বা কুলম্বের বিকর্ষণ বল। তাহলে এই দুটো নিউক্লিয়াসকে যুক্ত হওয়ার জন্য কিন্তু কুলম্বের বলকে অতিক্রম করে, অর্থাৎ কুলম্বের বলটাকে কাটিয়ে ওর বিরুদ্ধে অ্যাকচুয়ালি গিয়ে যুক্ত হতে হবে। তাহলে এই কুলম্বের বলটাকে কাটানোর জন্য কিন্তু হিউজ পরিমাণ এনার্জি লাগে, তাপ লাগে, ঠিক আছে, তাপমাত্রা লাগে। তো এই তাপমাত্রাটাই কিন্তু আমাদের নিউক্লিয়ার ফিউশনে লাগছে এবং সেটা কিন্তু আসছে আমাদের নিউক্লিয়ার ফিউশন থেকে। নিউক্লিয় বিভাজনের মাধ্যমে তাপটা তৈরি করা হচ্ছে, তারপর সেই তাপটাকে ইউজ করে আমাদের কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা ঘটানো হচ্ছে। বোঝা গেছে? এই কারণেই কিন্তু তাপ লাগে, কারণ কুলম্বের বলটাকে অতিক্রম করতে হয়, তারপরে জয়েন করতে হয় দুটো পরমাণুকে বা দুয়ের বেশি পরমাণু নিউক্লিয়াসকে। ঠিক আছে, এইভাবেই কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি সংঘটিত হয়। এরপর চলে আসছি এই বিক্রিয়ার কি আমাদের প্রয়োগ রয়েছে। দেখো, আমাদের কিন্তু সূর্য এবং বিভিন্ন নক্ষত্রগুলো যে বিপুল পরিমাণ তাপশক্তি আমাদের কি করে রিলিজ করে, যে বিপুল পরিমাণ তাপশক্তির ভান্ডার রয়েছে নক্ষত্রদের মধ্যে, সেই নক্ষত্রের তাপশক্তির ভান্ডারের উৎস হচ্ছে কি? উৎস হচ্ছে তোমাদের এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। সূর্যের মধ্যে প্রতিনিয়ত কিন্তু হাইড্রোজেন পরমাণুগুলো কনভার্ট হচ্ছে কিছু হিলিয়াম পরমাণুতে। এটা কিন্তু অবশ্যই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ঘটছে। তাহলে নক্ষত্র এবং সূর্যদের যে বিপুল পরিমাণে শক্তি রয়েছে, তাপ শক্তি রয়েছে, এই শক্তির উৎস হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে। বিজ্ঞানী এডওয়ার্ড টেলর তিনি কিন্তু এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কাজে লাগিয়ে বা এই সূত্রটা ব্যবহার করে তিনি কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করেছেন। বিজ্ঞানী কি বললাম? এডওয়ার্ড টেলর, মনে রাখবে নামটা, বিজ্ঞানী এডওয়ার্ড টেলর, তিনি কিন্তু হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছেন এই বিক্রিয়াটি কাজে লাগিয়ে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, হাইড্রোজেন বোমা আবিষ্কর্তার নাম কি? তখন তোমরা বলবে এডওয়ার্ড টেলর। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটাই ছিল তোমাদের কিন্তু নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার তোমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। আশা করি তোমাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।